জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি যে স্যার আমাদের হাইকোর্ট মহামান্য আদালত যে রায় দিল 16 সালের পরীক্ষার্থী তাদের কি করণীয়। স্যার আমরা তো দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়ে চলেছি, আমাদের কি করণীয়। আমি এটুকু বলে যাচ্ছি আজকে ইউটিউব চ্যানেলে তোমাদের গ্রিন সিগন্যাল এসে গেছে, সবুজ সংকেত এসে গেছে। বেশিরভাগ কেন সিংহভাগ ছাত্রছাত্রী দীর্ঘদিন স্কুল সার্ভিস কমিশনের কোনো নিয়োগ নেই, তার ফলে কি হয়েছে একটা অন্ধকারাচ্ছন্ন জীবন, তারা ডিপ্রেশন ফার্স্ট্রেশনে চলে গেছে। পড়াশুনো দূরের কথা, ইতিহাস সাবজেক্টের আমি বলছি আমাদের বিষয় ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একেবারে বেসিক সহজ জিনিসগুলো ভুলে গেছে। সেই জায়গা থেকে দুম করে পরীক্ষা অ্যানাউন্সমেন্ট হতে চলেছে ভোটের পরেই। সেক্ষেত্রে কিন্তু একটা কথা আমাদেরকে মেনে নিতে হবে, পরীক্ষা হতে চলেছে এবং 16 সালের পরীক্ষার্থীরা অবশ্যই একটা ভালো সুযোগ পেতে চলেছে, নিজেদেরকে যোগ্য প্রমাণ করতে হবে। আর নতুনদেরও কিন্তু বিজ্ঞপ্তি আসবে, তবে যদি সেই সিট যেগুলো করাপ্টেড বা যেগুলো আমরা সঠিক বলে গণ্য করছি না সেগুলো যদি নতুনদের সঙ্গে কাউন্ট করে একবারে বিজ্ঞপ্তি দেয় তাহলে কিন্তু একটা বিশাল অঙ্কের সিট আসতে চলেছে। এটা সুনিশ্চিত। দীর্ঘ 8 বছর পরীক্ষা নেই সেটা সরকার জানেন। বর্তমান সরকারি নিশ্চয়ই শিক্ষা দপ্তর বা বিকাশ ভবন দপ্তর বা যারা এই সংস্থায় যুক্ত আছেন ডিপার্টমেন্টে তারা নিশ্চয়ই ভাবছেন, ভেবেছেন। পত্রপত্রিকায় চেয়ারম্যান মারফত আমরা জানতে পেরেছি যে বিকাশ ভবন আমাদের পাঠানো হয়েছে নতুন আমাদের সিদ্ধান্ত, সেখান থেকে এলেই কিন্তু আমরা প্রসেসিং শুরু করব। অর্থাৎ স্কুল এসআইয়ের একটা বিজ্ঞপ্তি নোটিশ আসতে চলেছে। প্রধান শিক্ষক একাদশ, দ্বাদশ, নবম, দশম সর্বক্ষেত্রে একটা যে আমাদের ঢেউ এসেছে সেটা কিন্তু ভোটের পর চূড়ান্ত হতে চলেছে। এটা সুনিশ্চিত। আজকে ইউটিউবে আসার মূল উদ্দেশ্য হয়েছে এটাই। আদালত যে রায় দিয়েছে একটা কথা স্পষ্ট করেছে, রাজ্য সরকার বর্তমান যে বলেছিল যে বিভিন্ন আইনজীবীরা বিভিন্ন ব্যক্তিরা কোর্ট কেসের ফলে আমরা নিয়োগ করতে পারছি না, সেটা কিন্তু হাইকোর্ট আমাদেরকে স্বস্তি দিয়েছে, যুবশক্তিকে স্বস্তি দিয়েছে, ছাত্রছাত্রীদের আগামী প্রজন্মকে নতুন প্রজন্মকে স্বস্তি দিয়েছে যে না, হাইকোর্টের ক্ষেত্রে কোনো আর নিষেধাজ্ঞা নেই বা আইনি জটিলতা নেই। রাজ্য সরকার চাইলে কিন্তু রিকমেন্ড করতে পারে, নতুন ফর্ম ছেড়ে পরীক্ষা নিতে পারে। তবে একটা কথা, আমরা সবাই মিলে আন্দোলনে সামিল হব, একটা শপথ নেব, কেরিয়ার ওপেন টু দ্য ট্যালেন্ট। যার ট্যালেন্ট থাকবে তার কিন্তু কেরিয়ার ওপেন। টাকা দিয়ে চাকরি নয়, কিনে চাকরি নয়, সোর্স করতে হবে, পার্টি পলিটিক্স ধরতে হবে, এটা কিন্তু নয়। প্রত্যেকে আমরা এই বলে শপথ নেব, পড়াশোনা করব, নিজের যোগ্যতা বলে আমি আমার একটা সিট ছিনিয়ে নেব। এই শপথটা নিয়ে আমরা এগিয়ে যাব। আর নিমজ্জিত থেকে আজকে আমরা আধার থেকে আলোর দিকে আসব। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ভাষা দিয়ে আজকে আমি ইউটিউবে কিছু বার্তা দেব। রবীন্দ্রনাথ কি বলেছিলেন, যদি আধার না থাকে আলোর প্রতি কেন এত দীর্ঘ তিতিক্ষা, যদি ধ্বংস না থাকে সৃষ্টির হিল্লোল অর্থহীন, যদি আধার না থাকে আলোর প্রতি কেন দীর্ঘ তিতিক্ষা। দীর্ঘদিন আমরা অন্ধকারে ছিলাম, এবার আলোর মুখ দেখতে পারছে। কিন্তু তাদের কথা শুনে আমার খুব কাঁপছে, যাদের বয়স 40 হয়ে গেছে। তৎকালীন যুগে 32+ যাদের এজ ছিল 16 সালে, তারা কিন্তু 8 বছরের ফলে 40+ এজ হয়ে গেছে। তাদেরকে বসতে দেওয়া হবে না বলে আমরা একটা খবর পাচ্ছি। আমি আশা করব নতুন যে গেজেট বা নির্দেশিকা জারি হবে, স্কুল সার্ভিস কমিশনের কাছে আমার ব্যক্তিগত বা আমাদের যতটুকু সামর্থ্য সেখান থেকে দাবি রাখবো যে নির্দিষ্ট যেন একটা বয়সের ছাড় দেওয়া হোক। যারা বসেছিল তাদের বয়স উত্তীর্ণ হলেও তাদেরকে বসতে দেওয়া হোক, নাহলে কিন্তু বহু ছাত্রছাত্রী প্রায় 50% ক্যান্ডিডেট 32+ প্রতিটা ক্যান্ডিডেট আজ বসতে পারবে না 40 বছর অতিক্রান্ত হয়ে গেলে। এর দায়ী তো ছাত্রছাত্রী নয়, এর দায় তো তার পরিবার নয়, তাই দায় কিন্তু শিক্ষকদের নয়, এর দায় কিন্তু সার্ভিস কমিশনকে নিতে হবে। তাই আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে একটা লিখিতভাবে দাবি জানানো হোক। সবাই মিলে আমরা দাবি জানাই যে না, যাদের বয়স উত্তীর্ণ হয়েছে তাদের অন্তত বসতে দেওয়া হোক। হ্যাঁ, যারা বসেনি 16 সালে তাদেরকে আপনি নাই দিতে পারেন, কিন্তু বসতে দেওয়া হয়েছিল বয়স উত্তীর্ণ। কেন? যদি 17 সাল হতো, 18 সাল হতো, 19 সাল হতো, প্রতি বছর এসএলএসটি হতো, তাহলে তো আগের মতো তারা রিক্রুটমেন্টের পদ্ধতিতে এসে তারা নিজের যোগ্যতা বলে একটা সিট ছিনাতে পারত। আজকে ভ্যাকেন্সি কত, ইউনিসেফ বলছে 1 লক্ষর উপর শুধু ভ্যাকেন্সি রয়েছে, তো সেগুলো কেন রিকমেন্ড হবে না? আমাদের প্রতিবেশী রাজ্যগুলো দেখে আমরা খুব মুগ্ধ, আমরা ইন্সপিরেশন পাচ্ছি। 1905 গোপালকৃষ্ণ গোখলে একটা বিখ্যাত কথা বলেছিলেন, হোয়াটস বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া টুক টুমোরো। বাংলা আজকে যা ভাবে ভারত আগামী দিনে তা ভাবে। তো সত্যি আমরা কি সেই ভাবনা ভাবতে পারবো না? গত পরশুদিন কালকের পর থেকে হোয়াটসঅ্যাপের পর হোয়াটসঅ্যাপ, কয়েক হাজার হোয়াটসঅ্যাপ মেল, একের পর এক ফোন, হাজার হাজার ফোন আসছে। চেষ্টা করছি হোয়াটসঅ্যাপ উত্তর দেওয়ার, ফোন দেওয়ার। সেই জন্য ইউটিউবে লাইভ এসে তোমাদের জানিয়ে গেলাম তোমরা পড়াশোনায় কিন্তু মন দাও,
কিন্তু পরীক্ষা হতে চলেছে এবং তোমাদের যে ভুলে যাওয়া দায়গুলো, অস্বচ্ছ জায়গাগুলোকে স্বচ্ছভাবে হবে। তাই তোমরা কিন্তু একটা কথা মাথায় রেখে আজ থেকে খাওয়া দাওয়া চলাফেরা ঘুমানো করতে যাবে, যে আমাকে পড়াশোনা করতে হবে, সিলেবাসটা কিন্তু আপদমস্তক রপ্ত করতে হবে। 16 সালে যা পরীক্ষা দিয়েছিলে পাওনি বা অনুত্তীর্ণ হয়েছিলে বা পাওয়ার যোগ্যতা ছিল তুমি পাওনি, তারা কিন্তু এবারে পরীক্ষা দিয়ে প্রমাণ করে দাও। এবং নতুন বিজ্ঞপ্তি যা আসছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পিএসসির একটা গেজেট প্রকাশে মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। পিএসসিরও কিন্তু বিজ্ঞপ্তি আসছে ভোটের পরেই, পুজোর আগে পরীক্ষার সম্ভাবনা প্রবল। তাই আমার কাছে আবেদন রইল, যারা প্রশিক্ষিত ক্যান্ডিডেট যে কোনো সাবজেক্টের জন্য, তারা 9, 10, 11, 12-এর নতুন নতুন যে বইগুলো, তারা সিলেবাসটা আগে দেখে নাও। আমার ইতিহাসের বই সিলেবাস আমি দিয়েছি, নতুন বই পাবলিশড হয়েছে 20,000+ প্রশ্ন দিয়ে এবং সংক্ষিপ্ত আলোচনা করে। পিএসসির বিবিএসের কোশ্চেন দিয়েছি, মাদ্রাসা 2টো প্রশ্ন দিয়েছি, এসএলএসটি 99 থেকে 16 পর্যন্ত প্রশ্ন উত্তর দিয়েছি, সংক্ষিপ্ত আলোচনা, গ্রিক, মিশর, চীন, জাপান এইগুলো সমস্ত আলোচনা করেছি আমরা। এবং মধ্যযুগে সামন্তন্দ, ক্রুসেড বা ধর্মযুদ্ধের উপরে সবিস্তারে বেশ প্রশ্ন সাজিয়ে দিয়েছি আমরা। এবং প্রাচীন, মধ্য, আধুনিক এবং ইউরোপ সাল ধরে ঘটনা, প্রতিটা ইউনিট থেকে 2, 3টে মেথড আমরা ফলো করেছি। 40+40+20 অতি সহজ প্রশ্ন, যেগুলো আমাদের জানার মধ্যে চর্চাগুলো হয়ে যায় 40%, আর 40% একটু স্ট্যান্ডার্ড, আর 20% একেবারে কনসেপচুয়াল প্রশ্ন। এই মেথডে প্রত্যেকটা অধ্যায়তে প্রশ্ন সাজিয়ে দিয়েছি। মডেল সেট সব মিলিয়ে প্রায় 20,000 প্রশ্ন সাজিয়ে দিয়েছি। আপনারা কিন্তু একটা শর্ত আজকে দিতেই হবে, যে আমরা আজ থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম চারিদিকে নেগেটিভ থেকে আস্তে আস্তে পজিটিভের দিকে আসবো। হ্যাঁ, 8 বছরে বিভিন্ন কর্মকাণ্ডের জন্য আমরা দেখেছি, তোমরাও দেখেছো, হয়তো ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন গেছে। আজ থেকে কোনো ধ্বংসাত্মক কথা বলবো না। আজ থেকে শপথ নেব, আমি আমার যোগ্যতা বলে, নিজের ক্যাপাবিলিটির বলে একটা চাকরি ছিনিয়ে নেব। আজ থেকে ধ্বংসাত্মক কথাকে বিলীন করব, গঠনমূলক কথা বলবো। আশা করব পজিটিভ থেকে পজিটিভতর হচ্ছে এবং আমরা চাকরি পাবো, নিজের যোগ্যতা বলে পাবো। কেরিয়ার ওপেন টু দ্য ট্যালেন্ট, অতএব টাকা দিয়ে চাকরি নয়, যোগ্যতা বলে সরকারি চাকরি আমি পাবো। এই শপথটা নেব আজ থেকে আমরা। তাহলে আজকে আমি যে 2-1টা প্রশ্ন রেখেছি তার উত্তর আমি সংক্ষেপে দিয়ে যাব। এরপর তোমরা যোগাযোগ করবে, এনি টাইম আমরা সবসময় উত্তর দেওয়ার চেষ্টা করছি। এবং আমাদের সকলের দাবি থাকবে একত্রিতভাবে নতুন বিজ্ঞপ্তি আসুক এবং স্কুলের যে সরকারি অনুমোদিত স্কুলগুলো যে শিক্ষা পরিকাঠামো, আমাদের দুঃখ লাগে। আমার ইতিহাস সাবজেক্টে বিভিন্ন যারা প্রাক্তন শিক্ষক শিক্ষিকা প্রায় যোগাযোগ করে বলে, স্যার খুব খারাপ লাগে, 9, 10-এর পর 80 জন, 70 জন, 50 জন 11, 12 ইতিহাস নিত, এখন 5 জন 6 জন নেয়। তারা না করে পড়াশোনা, কিছু করে না। সাবজেক্টগুলো সব স্কুলে, সব সাবজেক্টে এইভাবে যে অবক্ষয়, এই অবক্ষয় থেকে রুখে দাঁড়াতে গেলে শিক্ষক গোষ্ঠীকে, নতুন প্রজন্মকে রুখে দাঁড়াতে হবে। কিন্তু মনে রাখবে, সুকান্তের ভাষায় সে নতুন প্রজন্ম 18 বছর দেশের বুকে নেমে আসুক। সেই যুবশক্তিরা আমরা ঐক্যবদ্ধভাবে নতুন নোটিফিকেশনের জন্য আন্দোলন চালিয়ে যাব। আমাদের দাবি দাবাগুলো, মৌলিক অধিকারগুলো আমরা রক্ষা করার চেষ্টা করব এবং আমরা পড়াশোনাও কিন্তু মন দিয়ে করবো। আর যারা দেখবে বিভিন্নভাবে খারাপ এগুলো করতে যেও না। নিজেরই ভাবমূর্তি, নিজের পরিবার খারাপ, তুমি খারাপ, সেটা পরিগণিত হচ্ছ, অন্যর কারো কিছু হচ্ছে না। তাই আমরা সভ্য নাগরিক, সভ্য সমাজের সন্তান, এটাই আমরা চিহ্নিত করব। আজকে প্রশ্ন আমি রেখেছি, 2টো প্রশ্ন রেখেছি। 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের পদপ্রার্থীদের এই সময় কী কী করণীয়? হাইকোর্টের যে মান্যতা 16 সালে প্যানেল যে বাতিল হয়েছে, একটা বিশাল অঙ্কের শিক্ষক শিক্ষা বাতিল হয়েছে, তাদের ভবিষ্যৎ কী হবে? একটা গোষ্ঠী হয়তো মহামান্য আদালত কলকাতা হাইকোর্ট থেকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে। যারা যোগ্য তাদের জন্য তো আমার মনটাও কাঁদছে। যতই করাপ্টেড হোক, বেশ কিছু ছাত্রছাত্রী তো যোগ্যতা বলে চাকরি পেয়েছিল, তাদের অবস্থা যে প্যানেলটা ক্যান্সেল হলো, সেটা আমিও তো মানতে পারছি না। সত্যি এই দিকটা কিন্তু অন্যায় হয়েছে। তাদেরকে একটা প্রমাণ করার, তাদেরকে সার্ভিস কমিশন বা সরকারটা প্রমাণ করার জায়গা তৈরি করে দিতে হবে। তারা পাক যেগুলো করাপ্টেড সিট, সেই সিটগুলো যদি পরীক্ষা হয় 16 সালে ক্যান্ডিডেট দিয়ে, সেখানে আমার প্রথম দাবি থাকবে যাদের বয়স হেঁটে গেছে তারা যেন বসতে পায়, এই একটা দাবি। আর নতুন যে ক্যান্ডিডেট যারা এসেছেন তাদের কি স্কুল সার্ভিস কমিশনের পদপ্রার্থীদের এই সময় কী করণীয়? 16 সালে একটা ক্যান্ডিডেট যারা 16 সালে পরীক্ষা দিতে পারোনি, তাদের এখন করণীয় কী কী আছে, এটার উপরেও কিন্তু প্রশ্ন আমি রেখেছি যে পদপ্রার্থী কী কী করণীয় এই সময়। স্কুল সার্ভিস কমিশন বিএডদের কী করণীয় আর 16 সালে কী করণীয়, আমি এখানে 2-4 কথা বলবো। 16 সালের ক্যান্ডিডেটরা একবারে আদা জল খেয়ে নেমে পড়ো, যে পরীক্ষা হচ্ছেই প্রমাণ তোমায় করতে হবে। তাই করাপ্টেড সিটগুলো যখন প্রমাণিত হয়ে চলে আসবে, তোমাদের পরীক্ষা দিয়ে ব্যস্ত হবে। তবে তোমরা একটু মন দিয়ে পড়াশোনা করো। 16 সালে কিন্তু বর্তমান পরীক্ষাতে একটু হলেও কম্পিটিশন কম হবে, তাই চাকরি পাওয়া সহজ। যার যা সাবজেক্ট বর্তমান 9, 10, 11, 12-এর বইগুলো সংগ্রহ করে পড়াশোনা করো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টেস্ট পেপারগুলো সংগ্রহ করে তোমার সাবজেক্ট ইতিহাস হয়, সেখানে সিলেবাস ভিত্তিক কী প্রশ্ন করেছে, কেমন পড়েছে, সেগুলো টাচ করো। 99 থেকে 16 সাল কী প্রশ্ন এসেছিল,
মাদ্রাসার প্রশ্ন কি এলো সেইগুলোকে বেশ করে পড়াশোনা শুরু করো, লিঙ্কগুলো জানো, গল্পগুলো জানো। সুলতানি যুগ মুঘল যখন পড়বো সেখানে আমি স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা কোথাও হয়তো সিলেবাসে লেখা নেই, কিন্তু তোমাকে ইলতুৎমিশের স্থাপত্য চেয়ে বসতে পারে। একটু খুঁটিয়ে একটু বিভিন্ন প্রশ্নের পাশাপাশিগুলো, হরপ্পা মেহেরগড়ের একটু কমন কেন্দ্র পাশাপাশি দু একটা আনকমন কেন্দ্রগুলো দেখবো, গান্ধীজি সুভাষচন্দ্র বসুর একটু আনকমন জায়গাগুলোকে দেখবো। তাই সময়টা কিন্তু হাই হাই কি হলো বা আমি পারবো এই সবগুলো মন থেকে পারি দাও। আর সময় একদম একটাই কথা, আই ক্যান ডু, আমি পারবো, আমার পক্ষে সম্ভব। আমরা ইতিহাসের সন্তান না, ছাত্র না? নেপোলিয়ন বোনাপার্ট কি বলেছিলেন? ইম্পসিবল ইজ দ্য ওয়ার্ড টু বি ফাউন্ড ইন এ পুলিশ ডিকশনারি। ইম্পসিবল ইজ দ্য ওয়ার্ড, অসম্ভব একটা শব্দ, টু বি ফাউন্ড যেটা দেখা যায় ইন এ পুলিশ ডিকশনারি, একটি মূর্খের অভিধানে। আমরা তো কেউ মূর্খ নয়, তাই আমাদের আজকে একটি স্লোগান হবে এভরিথিং ইজ পসিবল। তাই প্রত্যেকের কাছে সবটাই সম্ভব। এখান থেকে আসুন, কিভাবে সাবজেক্ট পড়লে হয়, কিভাবে এগিয়ে গেলে তোমাদের সুগম হবে। অবশ্যই কারো কোনো কনফিউশন তাহলে যোগাযোগ করবে। তোমরা কি করলে কি হয়, আমার যেটুকু সীমিত ক্ষমতা আমি নিশ্চয়ই তোমাদের পথ দেখানোর চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করে চলেছি। আর তোমরা এই বইটা অন্তত যাদের কাছে আছে ভালো, 9, 10, 11, 12 ডিগ্রি কোর্সে যা বই আছে সেগুলোই পড়বে। যদি মনে করো টপিকগুলো একটু আধুনিকভাবে ইনফরমেটিভ করে জানবো, তোমরা এই বইটা একটু চর্চা করতে পারো। এইটুকু মানবিক আবেদন রইল ইতিহাস ক্যান্ডিডেটদের কাছে। এর যখন প্রাচীনের হরপ্পা, বৈদিক যুগ, ষোড়শ মহাজন পথ, জৈন, বৌদ্ধ, মৌর্য, কুষাণ, গুপ্ত, শশাঙ্ক, পালসেন, এইগুলো যখন পড়বো, এটা কিন্তু অনেক তোমাকে নতুন দিগন্ত উন্মোচন করে দেবে এবং অধ্যায়ভিত্তিক যে প্রশ্নগুলো আছে সেগুলোকে চোখ বুলাবে। মাদ্রাসাতে প্রচুর কিন্তু হেল্প করেছে এই বইটা, কেউ অস্বীকার করতে পারবে না, মনে রাখবে এটা। আরেকটা কথা বলবো, এই যে নতুন বইটা একবারে মারাত্মক বই, এমন কোনো টপিক নেই যে টপিকের আমরা গভীরতে যাইনি। একবারে 1790 থেকে 1945 গ্রিক, মিশর, রোমান, চীন, মধ্যযুগের ইউরোপ এবং প্রাচীন সুলতানি, মুঘল, ইউরোপ, পুরো প্রত্যেকটা পার্ট ইউনিট ধরে এমসিকিউ দিয়েছি। এবং প্রশ্নগুলো কিন্তু সত্যি 20% মারাত্মক লেভেলের, 40% চাকরি পাওয়ার লেভেলের। আর তোমাদের সাধারণগুলো জানা আছে সেইগুলোকে একবার চর্চা করে নিতে হবে। তার জন্য 40+40+20 মেথডে তৈরি করেছি মক টেস্টগুলো। কম্পিটিটিভ পরীক্ষায় সাকসেসের একটা বিশাল বড় স্রোত আছে, বিশাল বড় একটা বক্তা আছে, বিশাল বড় স্পিচ আছে। সে ইউনিভার্সাল ট্রুথ স্পিচ, চিরন্তন সত্য বক্তব্যটা কি? মিনিমাম সোর্স ম্যাক্সিমাম স্টাডি, দ্যাট ইজ দ্য সাকসেস। মিনিমাম সোর্স ম্যাক্সিমাম স্টাডি, দ্যাট ইজ সাকসেস। তা আপনার কাছে যা আছে সেইগুলোকে বারবার চর্চা করুন। নতুনও দেখুন 10%, 20%, কিন্তু 80% সময় আপনি অবশ্যই চর্চা করুন পুরনোগুলো, জানাগুলোকে, পুরনো খাতাগুলোকে একটু উল্টান, পুরনো বইপত্রগুলো একটু উল্টান, একটু পড়াশোনা কিন্তু করুন। যদি আপনাকেও বলে বেশি বই পড়তে হবে না, পড়ার দরকার নেই, আপনাকে পুরো মিসগাইড করছেন। আপনি কিন্তু বই পড়া অভ্যাসটা করে যাবেন। বই পড়তে পড়তে একটা সময় আপনি একটু প্র্যাকটিস করলেন, একটু এমসিকিউ বা শর্ট প্রশ্ন, এইটুকু করুন। কিন্তু বই পড়া বন্ধ করে শুধু প্র্যাকটিস করে যাব, আপনি পরীক্ষার হলে বেশ কিছু প্রশ্ন হোঁচট খাবেন। মাদ্রাসা পরীক্ষার সব প্রশ্ন হয়েছে, কারা বলেছে? যারা 8-এর ঘর পৌঁছাতে পারেনি, 80 থেকে 90-এর ঘর কেউ পৌঁছাতে পারেনি, গুটি কয়েক ছেলে মেয়ে ছাড়া, মনে রাখবে এইটা। তাই 8-এর ঘর যারা ছুঁয়ে গিয়ে গেছে 90-এর দিকে, তারা কিন্তু বলছে প্রশ্ন কয়েকটা ভীষণ টাফ বা কনসেপচুয়াল হয়েছে। কারা বলছে অতি সহজ প্রশ্ন হয়েছে? যারা 79 থেকে নিচের দিকে পাচ্ছে তারাই বলছে প্রশ্ন সহজ হয়েছে। প্রশ্ন কম্পিটিটিভে সহজ হয়নি, আগামী দিনও হবে না। চাকরি পেতে গেলে পড়াশোনা তোমায় করতে হবে। আর একটা এনসিটির গাইডলাইনে কিন্তু একটা ইঙ্গিত, নতুন গেজেটে সমস্ত রাজ্যের ক্ষেত্রে টেট কিন্তু মাস্ট। তাই টেট বইটা তোমরা একটু সংগ্রহ করে কিনতেই হবে, বলে গেলাম না, বার্তা দিয়ে গেলাম। যারা ভালো ছাত্রছাত্রী 5 ঘন্টা পড়তে, আজ থেকে 6 ঘন্টা, পরে 7 ঘন্টা টাইমটা বাড়াও। সেই টাইমের 1 থেকে 1.5 ঘন্টা একটু সাইকোলজিটা, একটু ইতিহাসের সঙ্গে ভূগোল সংবিধানটা একটু দেখে রাখবে। ইতিহাস ভূগোল সংবিধানটা দেখে রাখলে সোশ্যাল স্টাডিজের 3 সাবজেক্ট টেট হলেও থাকবে, পিটি হলেও থাকবে। এই পেপারগুলোকে একটু, আমি বলে যাচ্ছি, একটু অন্তরাল, একটু গোপনে গুছিয়ে রাখো, চর্চা করে রাখো। এই সংবিধানে গণপরিষদটা, মৌলিক অধিকার, কর্তব্য, নির্দেশমূলক নীতি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন ধারাগুলো, এইগুলো একটু চোখ বুলিয়ে রাখো। পশ্চিমবঙ্গ ভারতের ভূগোলের ভূপ্রকৃতি, মৃত্তিকা, স্বাভাবিক জলবায়ুগুলো একটু চোখ বুলিয়ে রাখো। আপনি কিন্তু অন্যের দিকে এগিয়ে রাখবেন। তাই সাবজেক্ট যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করে চলেছো, অসংখ্য ছেলে মেয়ে আমার কাছে পড়াশোনা করছো পেড ব্যাচে, পড়াশোনা কন্টিনিউ করে যাবে, অনেক অনেক উপকার পাবে। তোমাদের জন্য মাসে 16খানা ক্লাস, সপ্তাহে 4টে করে। পশ্চিমবঙ্গের আপনি সেরা ক্লাস কিন্তু যদি পেতে চান, আসবেন যে এক একটা ক্লাসের মূল্য কী, টপিকগুলো কী, আসলে কনসেপ্টগুলো কী। যে মক টেস্টগুলো চলছে, স্টাডি মেটেরিয়ালগুলো দিচ্ছে, স্টাডি মেটেরিয়াল মানে ওই 1 লাইনে করে উত্তর বা প্রশ্ন তা নয়, কিন্তু স্টাডি মেটেরিয়াল মানে স্টাডি মেটেরিয়ালের মতনই। আপনি চ্যালেঞ্জ করতে পারবেন যে কোনো জায়গায়, যে কোনো নোটকে নিয়ে, যে এই নোটটা কি আর এই নোটটা কি পার্থক্য থাকবে। তো এইগুলো কিন্তু অবশ্যই ফলো করুন। যারা মানুষ হতে চাইছেন, এগোতে চাইছেন, নির্বিধায় একদম দীপ্তকণ্ঠে আসুন, দায়িত্ব জানাশায় রইল। এছাড়াও যারা ভাবছেন কি করলে আমরা
পড়াশোনাটা কীভাবে করলে ভালো করতে পারবো, কী কী বই পড়তে পারবো, আগেও বার্তা দিয়েছি, সেগুলো শুনবেন। তারপরেও আমাকে যোগাযোগ করে নেবেন, আমি আমার নাম্বার দিয়ে দিয়েছি, এইটা আপনারা ফলো করতে পারেন। তাহলে আপনারা প্যারালালি 1-1.5 ঘন্টা সময় বের করে একটু টেটের বিষয়গুলোকে চর্চা করুন, কারণ এনসিটির গাইডলাইনে কিন্তু টেট কিন্তু কথাটা বারবার করে বলা রয়েছে। তাই নতুন গেজেটে কিন্তু আপনার টেট আসতে পারে, মাথায় রাখুন। নতুন এই এসএলএসটির যে পড়াশোনা শুরু করেছে তারও দিয়ে দিয়েছি, রবিবার ছাড়াও শনিবার রোববার অফলাইনে পড়াচ্ছি। নেট পরীক্ষা যেন অফলাইনে বহু ছেলে পড়তে আসছে, আপনারা আসবেন, পরীক্ষা বা অফলাইনে পড়াশোনা করুন এবং অফলাইনে পরীক্ষা দিন, অনেক অনেক গুরুত্ব পাবেন। বহু ছেলে পরীক্ষা দিতে আসছে, ক্লাস করতে আসছে, আপনারা আসুন, অনলাইনে পড়াশোনা করুন, পাশাপাশি কিন্তু অফলাইনে ফোকাস করুন। আর এসে ওই একটু ক্লাস হয়ে গেল, সামান্য বুঝিয়ে একটা নোট দিলাম, তা কিন্তু নয়। 5-6 ঘন্টা টানা ক্লাস চালাবো, তারপরে তোমাদের মনে হবে সাবজেক্টে আরও কিছু কথা জানবো। আপনারা আসুন, মুক্তকণ্ঠে অনলাইন এবং অফলাইন দুটো চালু করেছি। এই বইটা টেক্সট আকারে পড়তে পারেন আপনারা, আর এই বইটা অবশ্যই কিন্তু কিনে নিন, অ্যাভেলেবেল হয়ে যাবে সামনের সপ্তাহ থেকে। আর 16 সালের ক্যান্ডিডেটরা পড়াশোনা গতি আরও একটু বাড়িয়ে দিন। 16 সালের MCQ যে 9, 10, 11, 12 প্রশ্নগুলো আমি বইয়ে দিয়ে দিয়েছি, সেই 16 সালের প্রশ্নগুলোকে বেস করে আপনারা ওই জায়গাটাকে ঘাঁটুন। অর্থাৎ 55, 110টা প্রশ্ন কিন্তু আমাদের ছিল, সেই প্রশ্নগুলোকে বেস করে তার আশপাশে কি আছে 110খানা প্রশ্ন কিন্তু আপনি ঘাঁটুন। মাদ্রাসার যে প্রশ্ন 90, 180টা হয়ে গেল, সেইগুলো পাশাপাশিগুলো ঘাঁটুন, দেখবেন আপনি অনেকটা ক্লিয়ার করতে পারবেন। ওই প্রশ্ন উত্তর 3টে যে অপশন রয়ে গেল উত্তর বাদ, তার কি হতে পারে, এই প্রশ্ন পাশে আর কত রকম প্রশ্ন হতে পারে, সেইগুলো কিন্তু আপনারা আসতে পারেন। ইউটিউবে দেখবে মুসলিম লীগ দিয়েছি, সুভাষ বসু দিচ্ছি, আমি যে টপিকগুলো পড়াচ্ছি ওখান থেকে আপনি খুঁটিয়ে প্রশ্ন উত্তর করুন, অনেক কিন্তু আপনি উপকার পাবেন। অতএব শর্টকাট বা সহজপ্রাচ্য কিন্তু নয়, ফুল সার্ভিসের জন্য এইটুকু পড়লেই হয়ে যাবে, এইগুলো কিন্তু নয়। সাবজেক্টটাকে আপনি রপ্ত করে ফেলুন, হজম করে ফেলুন, আর মক টেস্টটা দিন। আর ওভার কনফিডেন্সে যাবেন না, আমার তো সব রেডি, আমি হলে গিয়ে পেরে যাব, আমার রেডি, আমার হয়ে যাবে। আর পরীক্ষার হলে গিয়ে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নগুলো পড়ে ওএমআরসিতে সঠিক ফিল আপ করে আসা, এটা 1000 গুণ পার্থক্য, 100-200 গুণ নয়, 1000 গুণ ডিফারেন্স। আমি বাড়িতে বসে পরীক্ষা দিচ্ছি, আমি বাড়িতে বই পড়ছি, পাচ্ছি। পরীক্ষার হলে গিয়ে ওই নির্দিষ্ট সময়ে প্রশ্নগুলো পড়ে নামিয়ে আসা, অনেক পার্থক্য। তাই আপনারা ঘড়ি ধরে প্র্যাকটিস করুন। যদি অফলাইন পরীক্ষা দিতে চান, শনিবার রোববার ফুল ডে ক্লাস মক টেস্ট চলছে, আপনারা আসুন। অনলাইন ক্লাস করলে আপনারা আসুন, পশ্চিমবঙ্গের সেরা ক্লাসটা, সেরা মক টেস্ট, সেরা স্টাডি মেটেরিয়ালটা আপনি পাবেন, এইটুকু বিশ্বাস করে আপনি আসতে পারেন কিন্তু। আর তাহলে টেট বই পড়তে বললাম, টেক্সট বই, একটা নেট সেট, এসএলএসটির জন্য এই বইটা আপনারা একবারে গুলে ফেলুন। চীন, মিশর, গ্রিসের উপরে খুব ভালো করে আমি আলোচনা করে দিয়েছি, এবং রোম, মধ্যযুগে ইউরোপ, এগুলো সব পেয়ে যাবেন। এবং গাইড বুক আমি সংক্ষিপ্ত আলোচনা করেছি অধ্যায়গুলো। তারপরে সেই অধ্যায় থেকে MCQ 20,000+ MCQ অধ্যায় ভিত্তিক একটা অভাবনীয় বই। বেঙ্গলে এইরূপ এখনও MCQ এত লেভেলের প্রশ্ন আপনি কিন্তু কোনো বই পাবেন না, ওটা সংগ্রহ করে নিন। PSC 12 সাল 99 দিয়ে শুরু এসএলএসটির প্রশ্ন পুরো বই আমি দিয়ে দিয়েছি, ভালো করে দেখে রেখে নেবেন। আর টেক্সট বই আকারে এই বইটা বলে গেলাম। নেট দিবেন, জুনের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, ডিসেম্বরে নেট সেট দিবেন, PSC দেবেন, 16 সালের জন্য এসএলএসটি প্রস্তুতি নেবেন, বর্তমান নেবেন, ইতিহাসকে জানবেন, এই বইটাকে পাখির চোখ করে ফেলুন, আপনি অনেকটা কিন্তু উপকার পাবেন। মনে রাখবেন এইটা, প্রত্যেক ছাত্রছাত্রী পড়ছে কিন্তু এই বইটা আপনারা স্টাডি করে ফেলুন। আর 16 সালের ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা আরেকটু বেশি গুরুত্ব দিন, নতুন ব্যাচ শুরু হয়েছে। আর ফুল সার্ভিস কমিশনের ক্যান্ডিডেটরা আপনাদের যোগ্যর জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করে বিজ্ঞপ্তি আনতে হবে সবাই মিলে। আর একটাই কথা বলে গেলাম, আজ থেকে শপথ নেব যে আমরা ডিমোটিভেট মাইন্ডটাকে আজকে গ্রিন সিগন্যালযুক্ত মাথা করব, ধ্বংসাত্মক কথা বলা বন্ধ করব, আস্তে গঠনমূলক কথা বলবো। পরীক্ষা হবে, আমি পাবো, রাত্রে স্বপ্ন দেখুন যে আমাকে পেতেই হবে, মনে রাখবেন এটা। তো আমি শেষ কথা বলবো, একটি পাখি যখন গাছের ডালে বসে থাকে তখন তার আত্মবিশ্বাস থাকে নিজের ডানার উপর, ডালের উপর নয়। এপিজে আব্দুল কালাম বিখ্যাত কথা, একটি পাখি যখন গাছের ডালে বসে থাকে তার আত্মবিশ্বাস থাকে নিজের ডানার উপর, ডালের উপর নয়। গাছের ডাল কালবৈশাখী ঝড়ে ভেঙতে পারে, তা বলে পাখিটা পড়ে মরতে পারে না। গাছের ডাল ভাঙুক, তাই ডিমোটিভেট যারা হচ্ছে হোক, যারা করছে করুক, আমি কিন্তু আমার আত্মবিশ্বাস আমার নিজের প্রতি রাখবো। স্বচ্ছতা বলে আগামী দিনে চাকরি পরীক্ষা হবে, তার একটা সিট আমি অর্জন করবই। আজকে এ পর্যন্ত রইল, ভালো থাকবে সবাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।